আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই আইন। ওনারা স্বেচ্ছাচারীভাবে এই আইনটা তৈরি করে দিয়ে বললেন এই আইনটা এবার লাগু হবে। এই আইনটা যখন পাশ হয়েছিল তখন জোর করে লোকজনকে বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে এবং সাসপেন্ড করে বার করে দেওয়া হয়েছিল। একটা মানুষকে যদি কোনো কারণে অ্যারেস্ট করা হয় তাহলে তাকে 96 ঘন্টা কোর্টে প্রডিউস না করে পুলিশ তার হেফাজতে রাখতে পারবে, যেটা আগে মাত্র 24 ঘন্টার মধ্যেই কোর্টে প্রডিউস করতে হতো। প্রথম রিমান্ড যেটা আগে ছিল 14 দিন পরে আমাদেরকে দেওয়া হতো, সেটা এখন 90 দিন পরে চলে গেছে। একজন অপরাধী বা নিরপরাধী সে বিচার হওয়ার আগেই তাকে পুলিশের কাছে 3 মাস ধরে থাকতে হবে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে ডেমোক্রেসি বলে কিছু থাকবে না। এটা আস্তে আস্তে আমরা অটোক্রেসির দিকে এগোচ্ছি। পুলিশের মাধ্যমে রাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হলো। 1 জুলাই থেকে 3 নয়া ফৌজদারি আইন চালুর প্রতিবাদে বয়কট ডাকলেন কলকাতা হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা, যার ফলে হাইকোর্টের এজলাসের কোনো শুনানিতেই তারা উপস্থিত ছিলেন না। মাসের প্রথম দিনে তৃণমূলপন্থী আইনজীবীদের এই অনুপস্থিতি কলকাতা হাইকোর্টের কাজকে ব্যাহত রেখেছে, বলতে পারেন শুনানিকে ব্যাহত রেখেছেন। তো চলুন এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলে নেব। দেখুন, এই 3টে আইন যেটা কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে, আমাদের আজকে রাজ্য বার কাউন্সিল যে আমাদের পেরেন্ট বডি, তারা আজকে একটি রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে যে আমাদের ওয়ার্ক থেকে অ্যাবস্টেন করার জন্য, অর্থাৎ বিরত থাকার জন্য। আমরা আইনজীবী, আমাদের স্বাধীন পেশা, আমরা কোর্ট বন্ধ করি না। আমরা কি করতে পারি, আমরা গণতান্ত্রিক উপায়ে নিজেদের প্রতিবাদটুকু তুলে ধরার জন্য আজকে আমরা নিজেদের কাজ আমরা আজকে করিনি। একজন আইনজীবী যদি তার নিজেদের কাজ না করে, সারাদিনের রোজগারটাকে সে তার মাইনাস করে রেখেই দেয়। আজকে আমরা কিন্তু নিজেরা কোনো কাজ করলাম না, তার মানে আমাদের অসুবিধাই হলো, কিন্তু সেই অসুবিধাটাকে আমরা নিলাম কেন? জনসাধারণের জন্য নিলাম। সাধারণ মানুষের প্রতিবাদটা আমরাই তুলে ধরলাম। এই যে আইন, এই আইন যখন তৈরি হয়েছিল সেই সময় আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই আইন স্বৈরাচারী আইন। কারণ সমস্ত কিছু গণতান্ত্রিকভাবে এই আইনে আসেনি, অগণতান্ত্রিকই আইন। তার কারণ আমরা যদি এইভাবে এখন এই অল্প সময়ে বলা যাবে না, কিন্তু সংসদে যখন লোক ছিল না, সংসদে যখন প্রচুর লোক অগণতান্ত্রিকভাবে বাইরে ছিল, সেই সময় কিন্তু এই আইন পাশ হয়। সুতরাং এই আইনের মান্যতা কিন্তু অন্যরকম ভাবে দেয়া যায় না। আর এই আইনের আমাদের দাবি হচ্ছে এই আইনের আবার পরিমার্জন করা হোক, অ্যামেন্ড করা হোক এই আইনকে, এবং এই আইনটা যেন মানুষের আইন হয়ে ফিরে আসে। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই আইন। সেই আইন যদি তৈরি হয় মানুষের স্বার্থে, তাহলে সে আইনের একটা সার্বিক রূপ বা সার্বিক সার্থকতা। কিন্তু এই আইন কিন্তু সম্পূর্ণ জনগণ বিরোধী আইন। দেশের লোক আস্তে আস্তে বুঝতে পারবে এই আইন কতটা স্বৈরাচারী এবং কতটা অগণতান্ত্রিক। অনেকই পার্থক্য রয়েছে, অনেকটাই পার্থক্য রয়েছে। আইন তো একটা বিশাল জায়গায়, বিশাল সমুদ্রের মতো, ওইভাবে তো আপনাদের বলে বোঝানো যাবে না। তবে অনেক পদ্ধতিগত ত্রুটি রয়েছে। আমাদের মনে হয়েছে আমরা ব্যবহারিক দিক দিয়ে, আমরা ব্যবহারজীবী, সেই ব্যবহারিক দিক দিয়ে আমরা যখন ব্যবহার করি আইনকে, সেই আইনকে ব্যবহার করতে গিয়ে এই আইনকে আমরা দেখেছি এখনো ব্যবহার হয়নি। এটা আরো পরে বলতে পারবো আমরা, কিন্তু আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই আইন অগণতান্ত্রিক, মানুষের বিরোধী, এবং মানুষের কাজে এই আইন আসবে না। একদমই আজকে থেকে চালু হচ্ছে এবং আজকে থেকেই চালু হয়ে গেছে। দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে এই আইন যে 3টে যে আমাদের সিআরপিসি, আইপিসি আর এভিডেন্স, এটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই আইন যখন তৈরি করা হয়েছিল, পুরো ভারতবর্ষে এতজন লয়ার রয়েছে এবং এত জায়গাগুলো রয়েছে, একজনকেও কিন্তু ঠিক মতোভাবে কনসাল্ট করা হয়নি। এই আইনগুলো আমাদের উপর আরোপ করে দেওয়া হলো। এটা একটা ডেমোক্রেটিক প্রসেস। একটা ডেমোক্রেসিতে কি হয় যে আমাদের নিশ্চয়ই অন্য লোকজনকে নিয়ে এবং যারা আইনের সাথে যুক্ত তাদের কাছ থেকে মতামত নিয়ে তো আইন তৈরি করা হয়। ওনারা সেটা করলেন না, ওনারা স্বেচ্ছাচারীভাবে এই আইনটা তৈরি করে দিয়ে বললেন এই আইনটা এবার লাগু হবে। এই যেন সেই আলটিমেটলি অটোক্রেটিক একটা রুল, যে আমি আইনটা দিলাম, তোমরা নিয়ে নাও আইনটা। তোমরা না নিতে পারলে, এবং এই আইনটা যখন পাশ হয়েছিল
পাস হয়েছিল তখন জোর করে লোকজনকে বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে এবং সাসপেন্ড করে বার করে দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই জানেন। এবং সেইভাবে আইনটাকে পাস করিয়ে দিয়ে, এবং কে 1 জুলাই হবে না 1 আগস্ট হবে না 1 জুন হবে সেটার সম্বন্ধেও কিন্তু কোনো কারুর কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি। ওনারা নিজেদের আরবিট্রারিলি এই ডিসিশনটা নিয়েছেন। দিস ইজ এ ড্রাকোনিয়ান আইন অ্যান্ড প্রত্যেকটা স্টেট এটা বুঝতে পারবে এবং বারবার অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা তো দরকারই ছিল না। সবাইকে নিয়ে বসেই যদি আইনটাকে সংশোধন করা হতো তাহলে এই জায়গাটাই তৈরি হতো না। আপনার কি মনে হচ্ছে, আপনার মতে যে কি কি ত্রুটি আছে যেটা সাধারণ মানুষ এবার আপনাকে বলতে গেলে আমি নিজেই বইটা লিখছি। একটা ত্রুটি একটা বলছি যেটা সব থেকে এই মুহূর্তে আমার কাছে খুব ভয়ঙ্কর বলে মনে হচ্ছে সবগুলোই, সেটা হলো যে একটা মানুষকে যদি কোনো কারণে অ্যারেস্ট করা হয় তাহলে তাকে 96 ঘন্টা কোর্টে প্রডিউস না করে পুলিশ তার হেফাজতে রাখতে পারবে, যেটা আগে মাত্র 24 ঘন্টার মধ্যেই কোর্টে প্রডিউস করতে হতো। সেখানে 96 ঘন্টা মানে 4 দিন সে কোনো রকম কোনো বিচারের কোনো সুযোগই পাবে না। একটা সে ব্যক্তিরা নিরপরাধ কি অপরাধী সেটা ডিসিশন না নিয়েই পুলিশের হাতে যদি এতটা ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মানে এটা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা যেটা আমাদের ভারতবর্ষে যেটা ভারতবাসীর জন্য ছিল, এটা পুরোপুরি রাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতাটা নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে ডেমোক্রেসি বলে কিছু থাকবে না। এটা আস্তে আস্তে আমরা অটোক্রেসির দিকে এগোচ্ছি। আরেকটা হলো যে প্রথম রিমান্ড যেটা আগে ছিল 14 দিন পরে আমাদেরকে দেওয়া হতো, সেটা এখন 90 দিন পরে চলে গেছে। মানে পুলিশ আমরা 90 দিনের আগে হাইকোর্টে বা লোয়ার কোর্টে কখনোই বেল অ্যাপ্লিকেশন করতেই পারবো না। তাহলে একজন অপরাধী বা নিরপরাধী সে বিচার হওয়ার আগেই তাকে পুলিশের কাছে 3 মাস ধরে থাকতে হবে, যেটা আমাদের আগে ছিল 14 দিনের পরেই আমরা লোয়ার কোর্টে বেল প্রেয়ার করতে পারতাম। তো এই যে এই তফাৎগুলো ভীষণভাবেই হচ্ছে। হয়তো সাধারণ মানুষকে অন্ধকারে রেখে যেহেতু এটা হয়েছে, যখন এই অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে হতে থাকবে তখন মানুষ এই তফাৎগুলো বুঝতে পারবে যে সমস্ত ক্ষমতা পুলিশের হাতে এবং পুলিশের মাধ্যমে রাষ্ট্রের হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হলো। আমি হাইকোর্টে বারের একজন আইনজীবী, সুজাতা দাস নাম।